নমস্কার বন্ধুরা, নবম শ্রেণীর বাংলা বিষয়ে মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যেটা কম্বাইন্ড মডেল অ্যাক্টিভিটি টাস্ক অষ্টম পাঠ, যেটা তোমাদের অক্টোবর মাসে তোমাদের দেওয়া হয়েছে এবং যার পূর্ণমান 50 নম্বরের। আজকে আমরা তার উত্তরগুলো নিয়ে আলোচনা করব। উত্তর আলোচনা করার আগে বলে দিই, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করলে পরের কোনো অ্যাক্টিভিটি টাস্ক পোস্ট করলে তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে, তোমরা বুঝে নিতে পারবে বা দেখে নিতে পারবে। তো আমরা এবার প্রশ্নের ধরনটা দেখে নেব। দেখো, প্রথমে যেটা বলেছে ঠিক উত্তর বেছে নিয়ে লেখো। এটা 5 নম্বরের আছে 5টি প্রশ্ন। এরপর 2-এর দিকে আছে কম বেশি 15টি শব্দের মধ্যে উত্তর লেখো, যেটা 1 নম্বর করে 10টি প্রশ্ন আছে। 3-এর দাগে আছে প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর লিখতে হবে, যেটা 15 নম্বরের আছে 5টি প্রশ্ন 3 নম্বর করে। এবং 4-এর দাগের আছে নিজের ভাষায় উত্তর দাও, কম বেশি 150 শব্দের মধ্যে 2টি প্রশ্ন। তো 5 দুগুণে 10 নাম্বার, 2টি প্রশ্ন 5 নাম্বার করে। 5-এর দাগের আছে নিজের ভাষায় লেখো 150 শব্দের মধ্যে, সেটাও 5 নাম্বার। এবং নির্দেশ অনুযায়ী যে উত্তর দিতে বলা হয়েছে, যেগুলো গ্রামাটিক্যাল প্রশ্ন, অর্থাৎ ব্যাকরণগত প্রশ্ন, সাথে ভাব সম্প্রসারণ দেওয়া হয়েছে। তো তো আমরা এর উত্তরগুলো নিয়ে চলো আমরা সরাসরি চলে যাই উত্তর শিটে, এবং তোমরা ভিডিওটি পজ করে করে দেখে নিও। তো আমরা চলে এসেছি উত্তর শিটে। দেখো, অ্যাক্টিভিটি টাস্ক, কম্বাইন্ড অ্যাক্টিভিটি টাস্ক। এখানে যেটা বলা হচ্ছে, ঈশান হলো প্রথম প্রশ্নটা, আমি বলছি ঈশান হলো। তো তোমাদের 4টি অপশান দেওয়া হচ্ছে, তোমাদের এটা লিখতে হবে ঈশান কোণ। ঈশান হলো একটা কোণ এবং সেটা উত্তর পূর্ব কোণ, অর্থাৎ এর অ্যান্সার হয়ে যাবে কয়েকটা উত্তর পূর্ব কোণ। এরপর একে দাগে 2টা বলেছে, আজ আমাদের সংসার চলবে কীভাবে। প্রশ্নটি করেছে কে না, তোমাদের উত্তর লিখতে হবে ধীবর, অর্থাৎ গয়েরটা হয়ে যাবে ধীবর। এরপর একে দাগে 3টা বলেছে, বন্ধুগণ হাসবেন না, কথা বলেছে কে না, 4টে অপশান দেওয়া আছে, তোমাদের উত্তর লিখতে হবে কয়েকটা ইলিয়াস। বন্ধুগণ হাসবেন না, এটা ইলিয়াস বলেছিল। এরপর একে দাগে 4টা বলেছে, মাস্টারমশাইয়ের কাছ থেকে এইটুকুই আমাদের নগদ লাভ। বক্তার লাভ হয়েছিল কি না 10 টাকা। ক্ষয়ের দাগের যে অপশান 10 টাকা, এটা তোমাদের লিখতে হবে। এরপর 5-এরটা বলেছে, নোংর কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত, সেটি তোমাদের এই ক্ষয়েরটা লিখতে হবে সাদা মেঘ কালো পাহাড়। সাদা মেঘ কালো পাহাড় নোংর কবিতা গল্প থেকে নেওয়া হয়েছে। এরপর কম বেশি 15টি শব্দের মধ্যে লিখতে বলা হয়েছে। দেখো, প্রথমে যেটা 2-এর দাগের 1-এ বলেছে প্রজা চমকিত। প্রজা চমকিত কেন? তো তোমাদের উত্তরটা এইভাবে লিখবে, অর্ধিতাংশটি কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তীর লেখা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি থেকে সংগৃহীত হয়েছে, যেটি চণ্ডীমঙ্গল কাব্যগ্রন্থের অকেটিক খণ্ডের অন্তর্গত। প্রজারা চমকিত কারণ কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টিপাতের ফলে এক দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি হয়। ঝড়ের দাপটে মাঠের শস্য ওপরে লণ্ডভণ্ড হয়ে যায়, যা দেখে প্রজারা চমকিত হয়েছিল। 2-2টা বলেছে, ধীবর বৃত্তান্ত নাট্যাংশের ধীবরের বাড়ি কোথায়। মহাকবি কালিদাস রচিত সংস্কৃত নাটক অভিজ্ঞানম শকুন্তলম থেকে আলোচ্য ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি সংগৃহীত হয়েছে। ধীবর চক্রাবতারে থাকে এবং চক্রাবতারে তার বাড়ি। 2-3টা বলছে, ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, তারা কারা কথা বলতো। তো উদ্ধৃত বাক্যটি লিও টলস্টয়ের লেখা ইলিয়াস নামক গল্প থেকে সংগৃহীত হয়েছে। ইলিয়াসকে ভাগ্যবান বলতো ইলিয়াসের প্রতিবেশীরা। 2-4টা বলা হয়েছে, মনে এলো মাস্টারমশাইয়ের কথা, কখন এমনটি ঘটেছে। তো আমাদের উত্তর লিখতে হবে, উদ্ধৃত অংশটি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম গল্প থেকে সংগৃহীত হয়েছে। কতকের মনে মাস্টারমশাইয়ের কথা এসেছিল যখন একটি পত্রিকার পক্ষ থেকে ছেলেবেলার গল্প লেখার ফরমান এসেছিল। 2-5-টা বলছে, বিরামহীন এই দাঁড় টানা, কবি দাঁড় টানাকে বিরামহীন বলেছেন কেন। তো তোমরা এইভাবে লিখবে, আলোচ্য অংশটি মিতভাষী কবি অজিত দত্তের লেখা সাদা মেঘ কালো পাহাড় কাব্যগ্রন্থের অন্তর্গত নম্বর কবিতা থেকে সংগৃহীত হয়েছে। কবি বিরামহীন দাঁড় টেনে নৌকাটিকে নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যেতে চান। তটের কিনারে নোঙরের কাছিতে বাঁধা পড়েছে নৌকাটি, দূরদেশে যাওয়ার আদম্য ইচ্ছে ব্যাকুল কবির মন মানতে চায় না। অসংখ্য বন্ধনময় অবস্থাকে অতিক্রম করে কবির ভাবনা অজানা লোকে পৌঁছে দিতে চায়, তাই বৃথা প্রচেষ্টা জেনেও তিনি অবিরাম দাঁড় টেনে চলেছেন। 2-6টা বলেছে, হিন্দি উপস্থিত সেই চেষ্টাটা করেছেন। আচ্ছা, কোন চেষ্টার কথা প্রাবন্ধিক বলেছেন। তো তোমাদের এখানে লিখতে হবে, সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী রচিত নব সৃষ্টি শীর্ষক প্রবন্ধ থেকে
উর্দিতাংশটি গৃহীত। ভাষা নিজস্বতা হলো আত্মনির্ভরশীল থাকা, কিন্তু লেখক দেখেছে ভাষার মধ্যে বিভিন্ন বিভিন্ন ভাষার প্রবেশ অব্যাহত। সেই প্রবেশ বন্ধ করার বিষয়ে হিন্দি সাহিত্যিকদের চেষ্টা কথা প্রাবন্ধিক বলেছেন। 2007 বলা হয়েছে এরই মাঝে বাংলার প্রাণ, কবি কোথায় বাংলার প্রাণের সন্ধান পেয়েছেন? তো এর উত্তরটা হয়ে যাবে আকাশে সাতটি তারা কবিতায় কবি যোগীনানন্দ দাশ, নরম ধানের গন্ধ, কলমি শাকের ঘ্রাণ, হাঁসের পালক, শহরের বন, চাঁদা, সরপুঁটি মাছ, এদের মৃত্যু আঁশটে ঘ্রাণ, কিশোরের পায়ে গলার মুথা ঘাস, লাল বট ফলের ব্যতীত গন্ধের ক্লান্ত নীরবতা, এই সমস্ত কিছুর মাঝেই বাংলা প্রাণের সন্ধান পেয়েছেন। এরপর 2008 বলা হয়েছে এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে। পত্রলেখকের দৃঢ় বিশ্বাসটি কী? তো উত্তর হয়ে যাবে যে স্বামী বিবেকানন্দের দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতের কাজে মিস নোবেল এর এক বিরাট ভবিষ্যৎ রয়েছে। 2009 যেটা বলা হচ্ছে যা গিয়ে উঠোনে তোরা দাঁড়া, সেখানে গিয়ে দাঁড়ালে কোন দৃশ্য দেখা যাবে? তো আবহমান কবিতায় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী জানিয়েছেন উঠোনের লাউ মাচাটার পাশে দাঁড়ালে দেখা যাবে ছোট একটা ফুল সন্ধ্যার বাতাসে ক্রমাগত দুলছে। 2010 তোমার বাড়ি কোথায়? রাধারানীর এই প্রশ্নের উত্তরে কি বলেছিল? তো রাধারানী বলেছিল যে আমার বাড়ি শ্রীরামপুর। এরপর 3 প্রশ্ন, কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর লিখতে হবে। তো দেখো 3 যেটা বলা হয়েছে আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে। কোন বাণিজ্য তরী? সেটি বাঁধা পড়ে আছে কেন? তো বাণিজ্য ব্যবসার সঙ্গে লাভ লোকসানের বিষয়টি জড়িয়ে রয়েছে। জীবিকার জালে আটকে পড়েছে আমাদের জীবন। প্রাচীন ও মধ্যযুগের সওদাগর বাণিজ্য তরী নিয়ে পাড়ি দিত দূর দেশে। পণ্যের আমদানি রপ্তানির সঙ্গে সংস্কৃতির আদান প্রদান চলত। খুবই সাধারণ সওদাগর নন, তাই তার চরিত্রে রয়েছে সাহিত্য সম্ভার। সেই স্বপ্ন কল্পনা সাহিত্য ভরা তরী নিয়ে কবি পাড়ি দিতে চান সমুদ্র পাড়ে, দূর দূরান্তে ছড়িয়ে দিতে চান তার সৃষ্টিকে, তাই এখানে বাণিজ্য তরীর প্রসঙ্গ এসছে। 3 বলেছে সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল, প্রবন্ধিক কেন এমন মন্তব্য করেছেন? তো উদ্ধৃতাংশটি সৈয়দ মুস্তাফা আলী রচিত নবনব সৃষ্টি নামক প্রবন্ধ থেকে গৃহীত। সংস্কৃত ভাষার আত্মনির্ভরশীলতার কারণ ভাষাবিদ প্রবন্ধে দীর্ঘ বিভিন্ন ভাষা নিয়ে চর্চার মধ্যে দিয়ে লক্ষ্য করেছিলেন নতুন কোনো চিন্তা, অনুভূতি বা বাস্তবকে বোঝানোর জন্য নতুন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ভাষা অহেতুক অন্য ভাষা থেকে শব্দ ধার করে না। সংস্কৃত ভাষায় একমাত্র নিজস্ব ধাতু শব্দ একটু আদল বদল করে সংস্কৃত ভাষা নতুন করে তৈরি করতে পারে। এই বিশেষ ক্ষমতার জন্য প্রাবন্ধিকের মতে সংস্কৃত স্বয়ংসম্পূর্ণ আত্মনির্ভরশীল ভাষা। 3 বলেছে আমি এই ঘরে বসে থাকি। কোন সময় কবি ঘাসে বসে থাকেন? তখন প্রকৃতির কেমন রূপ তার চোখে ধরা পড়ে। তো জীবনানন্দ দাশের লেখা আকাশের 7টি তারা কবিতায় যখন আকাশের 7টি তারা ফুটে ওঠে তখন কবি ঘাসের ওপর বসে থাকেন। দিবসের অবসানে যখন সন্ধ্যা শান্ত রমণীয় হয়ে বাংলার বুকে নেমে আসে তখন কবি বুঝতে পারেন এক কেশবতী কন্যার আগমন বার্তা। সেই নারী যেন চুল দিয়ে জাম কাঁঠাল হিজলের বনে স্নেহ চুম্বন দেয়। তিনি টের পেয়ে যান নরম ধানের গন্ধ বা কলমির ঘ্রাণে, পুকুরের জলে বা হাঁসের পালকে পল্লী বাংলার আসল রূপ লুকিয়ে আছে। এরপর 3 যেটা বলা হয়েছে নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়ায় না। উদ্ধৃতাংশে নোটে গাছের প্রসঙ্গে উত্থাপনে আবহমান কবিতার রূপকথার আবেগ কবি রচিত হয়েছে তা বিশ্লেষণ করো। তো নোটে গাছ মুড়োনোর প্রসঙ্গ বাংলার এক বিখ্যাত প্রবাদ থেকে গৃহীত, যার মানে গল্প সমাপ্ত হলো। কিন্তু কবি নোটে গাছটি মুড়ায়নি, কারণ কথা অনুযায়ী চিরায়িত সত্যের বাণী মাতৃভূমির প্রতি ফেলে আসা স্মৃতির কথা কোনোদিন ফুরায় না। কবি কল্পনার সাঁকো বেয়ে স্মৃতির হাত ধরে পৌঁছে যান গ্রাম জীবনের শৈশবের বেলাভূমিতে। ঘাসের গন্ধ গায়ে মাখা, আকাশের তারায় তাদের স্বপ্ন এঁকে রাখা, যন্ত্রণার আগুন না নেভা, দুঃখের বাসি না হওয়া হয়েও যাওয়া, সূর্য ওঠা ও নামা, এ সমস্ত কিছুরই ফুরায় না। নোটে গাছ সেই কারণে কবির কল্পনায় মুড়িয়ে যায়নি। 3 বলা হচ্ছে আর আহারের সংস্থান রহিল না। রাধারানী ও তার মায়ের দুর্গতির চিত্র রাধারানী পাঠাংশে কীভাবে চিত্রিত হয়েছে তা উদ্ধৃতাংশের আলোকে আলোচনা করো। এর উত্তরটা আমি বলে দিচ্ছি। দেখো, রাধারানীর পিতা বিত্তবান হলেও আকস্মিক তার মৃত্যুর পর জনৈক মামলাবাজ জ্ঞাতির কারণে
স্বামীর বাড়ি ভদ্রাসন থেকে বিতাড়িত সম্পূর্ণ সহায় সম্বলহীন রাধারানীর মা ও রাধারানীর কথায় উদ্ধৃতিতে বলা হয়েছে। রথযাত্রার আগে রাধারানীর মা খুব অসুস্থ হয়ে পড়ল, একেবারেই শয্যাশায়ী। এই অবস্থায় কাজ করা সম্ভব নয়। অন্যদিকে রাধারানী ছোট, তার পক্ষে উপার্জন অসম্ভব। ঘরেও সঞ্চিত আহার্য নেই, তাই তাদের আর আহার চলে না। তো এরপরের দেখো প্রশ্নটা বলা হচ্ছে 4 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যেগুলো কম বেশি 150 শব্দের মধ্যে। দেখো প্রথমে 4 দাগের একটা বলেছে নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর এই প্রাকৃতিক বিপর্যয় কলিঙ্গবাসীর জীবনকে কিভাবে বিপন্ন করে তুলেছিল তা আলোচনা করো। তো উত্তরটা আমি বলে দিচ্ছি। মুকুন্দরাম চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ডের অন্তর্গত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে দেখা যায় কলিঙ্গে প্রবল প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে। দেবী তার কৃপাধন্য ব্যাত কালকেতু নির্মিত গুজরাটনগর বসতি প্রতিষ্ঠার জন্য কলিঙ্গে প্রলয় ঘটান। ফলে সেখানকার প্রজারা গুজরাটে চলে আসেন। কলিঙ্গের আকাশে ঘন মেঘের সমাবেশ ঘটে। দেবীর আদেশে হঠাৎই ঈশান কোণে মেঘ জমা হয়, ঘন ঘন বিদ্যুতের চলকানি দেখা যায়। দূর দিগন্তে মেঘের গম্ভীর ধ্বনির সঙ্গে শুরু হয় মুষলধারার বৃষ্টি। সমগ্র কলিঙ্গ মেঘের গম্ভীর আওয়াজে কেঁপে ওঠে। বিপদের আশঙ্কায় প্রজারা ঘর ছেড়ে দ্রুত পালাতে থাকে। ঝড়ের দাপটে শস্যক্ষেত ও সবুজ গাছপালা নষ্ট হয়ে যায়। 8টি দিক হস্তি যেন বৃষ্টিধারায় সব ভাসিয়ে নিয়ে যেতে চায়। প্রবল বর্ষণে পথঘাট জলমগ্ন হয়। ঘোর অন্ধকারে দিনরাতের পার্থক্য মুছে যায়। জলমগ্ন রাস্তায় সাপ ভেসে বেড়াতে থাকে। বিপদ থেকে রক্ষা পেতে ভীত প্রজারা ঋষি জৈমিনীকে স্মরণ করতে থাকে। 7 দিন অবিরাম বর্ষণের ফলে প্লাবিত হয় কিছু কাজ, যেমন ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি ও নষ্টও হয়ে যায়। ভাদ্র মাসে তালের মতো বড় আকারের শিল ঘরের চাল ভেদ করে পড়তে থাকে। দেবীর আদেশের বীর হনুমান ঝড়ের তাণ্ডব চালিয়ে মোটা অট্টালিকা ধ্বংস করে প্রজাদের আরও বিপদগ্রস্ত করে তোলেন। সমস্ত নদ নদী কলিঙ্গের দিকে ছুটে আসে দেবীর আদেশে। পর্বত তুল্য ঢেউয়ের আঘাতে বাড়িঘর মাটিতে পড়ে যায়। দেবী চণ্ডীর আদেশে সৃষ্টি এই ভয়াবহ প্রাকৃতিক অসহায় ভীত প্রজারা বিপদের আশঙ্কায় অবশেষে কলিঙ্গ ত্যাগ করে চলে যায়। 4 দাগের 2 বলেছে চিঠি অনুসরণে স্বামী বিবেকানন্দের বিদেশি ভক্ত ও অনুগামীদের পরিচয় দাও। তো দেখো স্বামীজির চিঠিতে যে সমস্ত বিদেশি ও বিদেশিনীদের নাম উল্লেখ করেছেন তার মধ্যে প্রথমেই তিনি তার শিষ্য মিস নোবেলের কথা বলেছেন। তাকে এই চিঠিতে তিনি লিখেছেন, মিস মার্গারেটি নোবেল স্বামীজির কাছে দীক্ষা গ্রহণ করেন এবং তারই আদর্শের ভারতের নারী সমাজের কল্যাণে জীবন উৎসর্গ করেন। কলকাতায় বাগবাজারে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন, যেটির নাম নিবেদিতা বালিকা বিদ্যালয়। মিস হেনরিয়েটা মুলার সাময়িকীকে বেলুড় মঠ স্থাপনের কাজে অর্থ সাহায্য করেছিলেন। মিস মুলারের বাড়িতে স্বামীজি কিছুদিন অতিথি হিসেবে ছিলেন। মিস মুলার আজন্ম মৈত্রী মনোভাবাপন্ন। স্বামীজি বলেছেন যে তার কিছুটা রুক্ষ মেজাজি ও অস্থির চিত্ত, তবে তিনি আবার হৃদয় অমায়িক। মিসেস সোভিয়ার সম্পর্কে স্বামীজি খুব প্রশংসা করেছেন। তিনি বলেছেন মিসেস সোভিয়ার খুবই স্নেহময়ী। তার স্বামী ক্যাপ্টেন J.H. সোভিয়ার দম্পতির একমাত্র ইংরেজ যারা এ দেশীয়দের ঘৃণা করেন না, তবে এদের কোনো নির্দিষ্ট কার্যপ্রণালী নেই। স্বামীজি দুজন বন্ধু হলেন মিস মকলাউড ও বেস্টনের মিসেস বুল। তারা খুবই উপকারী, স্বামীজিকে নানান কাজে সাহায্য করেছে। মকলাউড আর মিসেস বুল বেলুড় মঠ স্থাপনের অনেক অর্থ সাহায্য করেছেন। স্বামীজি তার একজন ইংরেজ ভক্ত মিস স্টাডির কথা বলেছেন। তিনি স্বামীজিকে ইংল্যান্ডে বেদান্ত প্রচারের কাজে সাহায্য করেছিলেন। এরপর 5 দাগে যেটা বলা হচ্ছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও কম বেশি 150 শব্দের মধ্যে। তো কভার্স যে এখন সাধারণ কাকের থেকে নিজেকে আলাদা রাখতে চায় তার স্পষ্ট প্রমাণ আজকে পেলাম। প্রফেসর শঙ্কু কিভাবে সেই প্রমাণ পেয়েছেন? উত্তরটা আমি বলে দিচ্ছি যে প্রফেসর শঙ্কু তার দিনলিপিতে কভার্সের বেশ কিছু দরকারি পোস্ট করেছেন। 22শে অক্টোবরের দিনলিপিতে প্রফেসর শঙ্কু লিখেছেন, কভার্স এখন সাধারণ কাকের থেকে নিজেকে আলাদা রাখতে চায়। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতে একটি কাক মারা গেলে সেখানে বহু কাকের সমাগম হলেও কভার্স তাদের সঙ্গে সামিল হয়নি।
সে এক মনে পেন্সিল মুখে দিয়ে মৌলিক সংখ্যা লিখে চলেছে 2, 3, 5, 7, 11, 13 প্রভৃতি। এই দুদিনের দিনলিপিতে কভার্সের শিক্ষানবিশের অনেক তথ্যই প্রকাশ করেছেন প্রফেসর শঙ্কু। এবার 6 দাগের নির্দেশ অনুযায়ী উত্তর দাও। যেটা বলেছে দেখো, ধাত্ববয়ব প্রত্যয়ের একটি উদাহরণ দাও। দেখো, চল হসন্ত গমন করা, নিচ, যেটা হচ্ছে চালি। এরপর 2006 বলেছে মৌলিক শব্দ বলতে কি বোঝো? সংস্কৃত থেকে যেসব শব্দ অবিকৃতভাবে বা পরিবর্তিত আকারে বাংলায় এসেছে তাদের বলা হয় মৌলিক শব্দ। 6 দাগের 3টা বলা হয়েছে নবগঠিত শব্দকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায় এবং কি কি? তো বাংলা শব্দভাণ্ডারে নবগঠিত শব্দ আবার 2 প্রকার, যেটি একে হচ্ছে মিশ্র বা সংকর শব্দ এবং 2 হচ্ছে অনুদিত শব্দ। 6 দাগের 4টা বলা হচ্ছে তামিল শব্দভাণ্ডার থেকে বাংলায় এসেছে এমন দুটি শব্দ লেখো। তো এর উত্তর দেখো, তামিল শব্দভাণ্ডার থেকে বাংলায় এসেছে এমন দুটো শব্দ হলো চরুট আর পিলে, অর্থাৎ ছেলে পিলে। 6 দাগের 5টা বলা হয়েছে কাছের ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে কোন সর্বনাম পদ ব্যবহার করা হয়? তো কাছের ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে নির্দেশক সর্বনাম পদ ব্যবহার হয়, যেমন ওটা রেখে দাও। এরপর ভাব সম্প্রসারণ দেওয়া হয়েছে ধর্মের নামে মোহে এসে যারে ধরে, অন্ধ সেজন মরে আর শুধু মরে, মারে আর শুধু মরে। আবার বলে দিই, ধর্মের নামে মোহে এসে যারে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। তো ভাব সম্প্রসারণটা বলে দিচ্ছি। দেখো, মানুষের জীবনে কর্মের পাশাপাশি ধর্ম হলো একটি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু যখন ধর্ম মানুষের মধ্যে মোহ সৃষ্টি করে তখন সে অন্ধের মতো ধর্মের কুসংস্কার মেনে চলে, যার জন্য নিজের জীবনের পাশাপাশি অন্যের জীবনে তার প্রভাব বিস্তার করার চেষ্টা করে। মানুষের মধ্যে আমাদের সমাজে ধর্ম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ মানুষ সবসময় ধর্ম নিয়ে বেশি সচেতন, সে যে ধর্মই হোক না কেন। কখনো কখনো এই ধর্ম মানুষের মধ্যে এমনভাবে প্রভাব বিস্তার করে যে সব সময় সব কিছুর মধ্যে ধর্ম খুঁজে বেড়ায়। প্রাচীনকাল থেকে মানুষের মধ্যে ধর্ম নিয়ে নানান সংস্কার বিস্তার হয়ে আছে। মানুষের ধর্মের মধ্যে এমনভাবে জর্জরিত হয়ে যায় যে সে অন্য কিছু বোঝার চেষ্টা করে না, কেবলমাত্র ধর্ম ছাড়া, যার ফলে তার সেই ধর্মের অন্ধকার নিজের জীবনের পাশাপাশি অন্যের জীবনকে দুর্বিষহ করে তোলে। ধর্ম সম্পর্কে মানুষকে অন্ধ বিশ্বাসী না হয়ে সচেতন হতে হবে। জাতি ধর্মের মোহতায় জীবনসহ অন্য কারো জীবন অন্ধকারাচ্ছন্ন না করে দেয়। তাই ধর্মকে ধর্ম হিসেবে নেওয়া উচিত, তাকে অন্ধকারে নিয়ে যাওয়া কখনোই উচিত না। আমাদের ব্যবহারিক জীবনকে সুস্থ এবং স্বাভাবিক করার জন্য ধর্মকে উত্থাপন করা হয়েছে, এটি কখনোই ভুলে গেলে চলবে না। তো হয়ে গেল সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমি বলে দিলাম, তোরা পজ করে করে লিখে নিও। ভিডিওটি অনেক বড় হলো যেহেতু 50 নম্বরের। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।